নমস্কার। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য। ডিসক্লেইমার: মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তাহলে চলুন গল্প শোনা যাক। আমাদের আজকের গল্প অভিশপ্ত পেট। ডাক্তার তাহসিনা একজন অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট, যিনি তার কাজের প্রতি অত্যন্ত নিবেদিত এবং নিজের পেশাগত জীবনে খুবই সফল। তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক জটিল কেস সামলেছেন, কিন্তু কোনোদিন ভাবতেও পারেননি যে নিজের জীবনে এমন অদ্ভুত ঘটনা ঘটে যেতে পারে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। একদিন এক রহস্যময় কেস নিয়ে তাহসিনার সাথে যোগাযোগ করা হয়। তার পুরনো এক পরিচিত, রাকিব সাহেব, গুরুতর অসুস্থ। ডাক্তাররা কোনোভাবেই তার সমস্যার কারণ খুঁজে পাচ্ছেন না। শেষমেশ তাকে সাইকিয়াট্রিক হেল্পের জন্য তাহসিনার কাছে আনা হয়। রাকিব সাহেবকে দেখে তাহসিনা প্রথমে চমকে যান। তার পেট অস্বাভাবিকভাবে ফুলে আছে, যেন কোনো গর্ভবতী মায়ের পেটের মতো। এত বড় শরীরে এমন অদ্ভুত পরিবর্তন দেখে তিনি কিছুটা হতবাক হয়ে যান, কিন্তু পেশাদারিত্বের কারণে নিজেকে সামলে নেন। তাহসিনাকে রাকিব সাহেবের কক্ষের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং হঠাৎ করেই রাকিব চিৎকার করে ওঠেন। তার শরীর কাঁপতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান। তখনই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। তাহসিনার চোখের সামনে রাকিব সাহেবের পেটের নাভির উপরের অংশ থেকে একটি ফোঁড়া ফেটে বের হতে শুরু করে একটি লালচে পিণ্ড। ধীরে ধীরে সেই পিণ্ডটি বড় হতে থাকে আর সেটির মধ্যে মুখ ও চোখ ফুটে ওঠে। তাহসিনা শিউরে ওঠেন, তবে নিজেকে সামলে দ্রুত ওই বৃদ্ধা মহিলাকে সাহায্যের জন্য ডাকেন। গামছা ও কুসুম কুসুম গরম পানি নিয়ে আসার জন্য বলেন। বাচ্চাটি ধীরে ধীরে পুরোপুরি বের হয়ে আসে এবং তাহসিনা অবাক হয়ে যান বাচ্চাটির সৌন্দর্য দেখে। যেন কোনো পরী সাদৃশ্য শিশু ঘুমিয়ে আছে, কিন্তু শিশুটি কাঁদছে না, নিস্তব্ধ। তিনি অনেক চেষ্টা করেন, বাচ্চাটিকে ঝাঁকাতে থাকেন, কিন্তু কোনো সাড়া মেলে না। হতভম্ব হয়ে তাহসিনা বুঝতে পারেন বাচ্চাটি আর বেঁচে নেই। রাকিব সাহেবের দিকে তাকালে তিনি আরেকটি ধাক্কা খান। রাকিব সাহেব মারা গেছেন। সেই চিৎকারের মুহূর্তেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তাহসিনার মনে হয়, যদি আগে থেকে জানতেন তাহলে হয়তো রাকিব এবং বাচ্চা দুজনকেই বাঁচানো সম্ভব হতো। পরবর্তী কয়েকদিন তাহসিনা এই ঘটনা গোপন রাখার চেষ্টা করেন। বৃদ্ধা মহিলার সাহায্যে শিশুটিকে গোপনে কবর দেওয়া হয় আর রাকিব সাহেবকে গ্রামের বাড়িতে সমাধিস্থ করা হয়। সবকিছু শেষ করতে তাহসিনার কয়েকদিন লেগে যায়, কিন্তু এই ঘটনার ধাক্কা তার মনের ভেতর থেকেই যায়। 3 দিন পর ক্লান্ত হয়ে ডাক্তার তাহসিনা হাসপাতাল থেকে ফিরে বিশ্রাম নিতে যান। রাতে বারান্দায় হঠাৎ দরজায় একটি টোকা শোনা যায়। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো ভুল শুনেছেন, কিন্তু কিছুক্ষণ পর আবারও শব্দ শুনতে পান। কিছুটা কৌতূহল নিয়ে দরজা খুললে দেখতে পান দরজার ওপাশে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, মুখে মিষ্টি হাসি। আন্টি, আন্টি বলে বাচ্চাটি হঠাৎ তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ঘটনাটি এত দ্রুত ঘটে যে তাহসিনা কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটি তার শরীরে মিশে যায় এবং তাহসিনা তৎক্ষণাৎ মাটিতে অজ্ঞান হয়ে পড়েন। পরের দিন সকালে যখন তাহসিনার জ্ঞান ফেরে, তিনি নিজেকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। শরীরে কোনো আঘাত না পেলেও তিনি মন থেকে বেশ আতঙ্কিত ছিলেন। রাতের ঘটনাকে স্বপ্ন মনে করে মনের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করেন, কিন্তু কিছুক্ষণ পর যখন তিনি বাথরুমে ফ্রেশ হতে যান, তখন হঠাৎ পেটে চিনচিনে ব্যথা অনুভব করেন। তিনি নিজের নাইটগাউন সরিয়ে পেটে হাত দিয়ে দেখতে পান তার নাভির উপরেই একটি লালচে ফোঁড়া উঠেছে
ঠিক রাকিব সাহেবের ফোঁড়ার মতো। এই মিল দেখে তাহসিনার ভেতরে ভয় কাজ করতে থাকে এবং তিনি আবার মাটিতে পড়ে যান। অতিপ্রাকৃত ঘটনার মর্ম উপলব্ধি করে। ডাক্তার তাহসিনা নিজেকে হারিয়ে ফেলেন। তার জীবন আর কখনো আগের মতো থাকে না। ডাক্তার তাহসিনা আবার জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখেন। তার চারপাশে চিকিৎসক এবং নার্সরা ভিড় করে আছেন। এক নার্স তাকে জানান গত রাতে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং সকালে তাকে তার বাসার কাজের লোক উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাহসিনা কিছুটা হতভম্ব হন, কারণ তার কাছে রাতের ঘটনাটি স্বপ্নের মতো মনে হচ্ছিল। তবে পেটের ফোঁড়াটির ব্যথা তাকে পুরো ঘটনাটি আবার মনে করিয়ে দেয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে দেখে জানিয়ে দেন যে ফোঁড়াটি সাধারণ ইনফেকশনের কারণে হয়েছে এবং সেটি খুব গুরুতর নয়। কিন্তু তাহসিনার মনে সন্দেহ জাগে। তিনি আর 5 জনের মতো সাধারণ মানুষ নন। এই রহস্যের মধ্যে যেন কোনো অশুভ শক্তি কাজ করছে। কিছুদিন পর তাহসিনা বাসায় ফিরে যান। তবে তিনি আগের মতো স্বাভাবিক হতে পারছিলেন না। প্রতিদিন তার পেটের ফোঁড়াটি একটু একটু করে বড় হতে থাকে, ঠিক যেমনটি রাকিব সাহেবের ক্ষেত্রে ঘটেছিল। প্রথমে তিনি ভাবছিলেন এটি মানসিক বিভ্রান্তি, কিন্তু যখন ব্যথা বাড়তে শুরু করে এবং ফোঁড়াটি থেকে রক্তমিশ্রিত পদার্থ বের হতে থাকে, তখন তিনি বুঝতে পারেন যে কিছু অস্বাভাবিক ঘটছে। এদিকে তাহসিনার চারপাশে আরও অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে। রাতে তিনি বারবার শুনতে পান সেই বাচ্চার মিষ্টি হাসির আওয়াজ, দরজায় টোকা পড়ার শব্দ। মাঝে মাঝে তিনি অনুভব করেন যেন কোনো শিশু তার ঘরের ভেতর হাঁটাহাঁটি করছে। ঘরের বাতাসে অদ্ভুত শীতল অনুভূতি এসে যায়, আর কখনো কখনো তার চোখের কোণায় বাচ্চাটির ছায়া দেখতে পান। এই সমস্ত ঘটনার ফলে তাহসিনার মানসিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি সাইকিয়াট্রিস্ট হওয়া সত্ত্বেও নিজেই নিজের মানসিক অবস্থার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলেন। তার জীবন যেন বিভীষিকায় পরিণত হচ্ছিল। একদিন তিনি ঠিক করেন যে এই রহস্যের শেষ খুঁজে বের করবেন। তাহসিনা সিদ্ধান্ত নেন তিনি রাকিব সাহেবের অতীত খুঁজবেন। তার পেশাদার পরিচিতি ব্যবহার করে রাকিবের পরিবারের সাথে যোগাযোগ করেন। অনুসন্ধানে তিনি জানতে পারেন যে রাকিব সাহেব তার পরিবারের এক গোপন অভিশাপের শিকার ছিলেন। তার পরিবারে এক অশুভ শক্তির প্রভাব ছিল, যা তাদের বংশধরদের মাঝে এক ধরনের অভিশাপ হিসেবে ছড়িয়ে পড়ত। বংশের কোনো পুরুষ সদস্য যখন এই অভিশাপের শিকার হতেন, তখন তাদের পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠত, যেন গর্ভবতী নারী। তারপর সেই অভিশাপধারী সন্তান জন্ম নিত, কিন্তু সেই সন্তান কখনোই দীর্ঘস্থায়ী হতো না। এটি ছিল এক অদ্ভুত ধাঁধা যা পরিবারটি এতদিন ধরে লুকিয়ে রেখেছিল। তাহসিনা বুঝতে পারেন রাকিব সাহেবও সেই অভিশাপের শিকার হয়েছিলেন এবং এখন সেই অভিশাপ তার নিজের শরীরে স্থানান্তরিত হয়েছে। ভয়ানক এ সত্য উপলব্ধি করার পর তাহসিনা এক বিশাল দোটানায় পড়ে যান। কিভাবে এই অশুভ চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব? তার সিদ্ধান্ত হয় তিনি আর দেরি করবেন না। তাহসিনা একজন ওকাল্ট বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন, যিনি অতিপ্রাকৃত বিষয় জানেন। তার পরামর্শ অনুযায়ী তাহসিনা একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে এই অভিশাপ থেকে মুক্ত করার চেষ্টা করেন। কিন্তু তা সফল হবে কিনা, কিংবা তার জীবনে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটবে কিনা, তা নিশ্চিত নয়। শেষমেশ তাহসিনা একটি সংকল্প করেন, তিনি যা কিছু করতে যাচ্ছেন সেটি হয় তাকে মুক্তি দেবে, কিংবা তাকে চিরকালের জন্য এই অশুভ শক্তির দাসত্বে আবদ্ধ করে ফেলবে। তাহসিনা ঠিক করেন তিনি ওকাল্ট বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নিজের শরীর থেকে অভিশাপ সরানোর চেষ্টা করবেন। বিশেষজ্ঞ তাকে বলেন এই অভিশাপ সরানোর প্রক্রিয়া খুবই জটিল এবং বিপজ্জনক হতে পারে। এর জন্য তাকে একটি নির্দিষ্ট রাত্রিতে, পূর্ণিমার সময়, নির্জন একটি স্থানে বিশেষ আচার অনুষ্ঠান করতে হবে।
তবে সতর্ক করা হয়, যদি সামান্যতম ভুল হয় তাহলে অভিশাপ আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। তাহসিনা প্রচণ্ড মানসিক চাপে থাকলেও তার সামনে আর কোনো বিকল্প নেই। তিনি সব প্রস্তুতি নেন এবং নির্দিষ্ট দিনে রাতের গভীরে একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে সেই আচার শুরু করেন। বিশেষজ্ঞের দেয়া নির্দেশনা অনুযায়ী একটি বৃত্ত অঙ্কন করে তার ভেতরে বসেন এবং মন্ত্র পাঠ করতে থাকেন। বৃত্তের চারপাশে মোমবাতি জ্বালানো ছিল, আর বৃত্তের মাঝখানে ছিল একটি আয়না, যা এই আচার সম্পন্ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্র পাঠ শুরু করার কিছুক্ষণের মধ্যেই আশেপাশের পরিবেশ বদলাতে শুরু করে। প্রথমে হালকা বাতাস বইতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সেই বাতাস ঝড়ের আকার নেয়। মোমবাতির আলো কাঁপতে থাকে এবং চারপাশে অদ্ভুত ছায়ামূর্তিগুলোর দেখা মেলে। হঠাৎ সেই ছায়াগুলোর মাঝে আবার সেই ছোট্ট বাচ্চাটির অবয়ব স্পষ্ট হয়, যে তার মুখে মিষ্টি হাসি নিয়ে তাহসিনার দিকে এগিয়ে আসে। তাহসিনার শরীর জুড়ে ভয় ছড়িয়ে পড়ে, কিন্তু তিনি মন্ত্রপাঠ বন্ধ করেন না। যতই বাচ্চাটি তার দিকে এগিয়ে আসে, ততই আশেপাশের বাতাস ভারী হতে থাকে, যেন পুরো ঘরটি সেই অভিশপ্ত শক্তির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ছে। ঠিক তখনই তাহসিনা মন্ত্রের শেষ লাইনটি উচ্চারণ করেন এবং আয়নার দিকে তাকান। আয়নার মধ্যে হঠাৎ করেই তিনি রাকিব সাহেবের প্রতিচ্ছবি দেখতে পান, কিন্তু তার মুখ বিকৃত, ভয়ানক এবং রাগান্বিত। রাকিবের প্রতিচ্ছবি আয়নার মধ্য থেকে বেরিয়ে আসতে চায়, যেন তাকে আক্রমণ করবে। কিন্তু হঠাৎ আয়না ভেঙে যায় এবং সঙ্গে সঙ্গে সবকিছু থেমে যায়। ঝড় থেমে যায়, ছায়ামূর্তিগুলো মিলিয়ে যায় এবং বাচ্চাটির অবয়বও অদৃশ্য হয়ে যায়। চারপাশে এক ধরনের নিস্তব্ধতা নেমে আসে। তাহসিনা নিজেকে সামলে নেন এবং বুঝতে পারেন অভিশাপ হয়তো কেটে গেছে। তার পেটের ফোঁড়াটি আর নেই, ব্যথাও চলে গেছে। কিন্তু সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা তা নিয়ে তার মনে সন্দেহ থেকেই যায়। তিনি যতটা ভাবছিলেন ততটা সহজে মুক্তি পেয়েছেন কিনা তা নিশ্চিত নন। কিছুদিন শান্তিতে কাটানোর পর এক রাতে, যখন তাহসিনা নিজের ঘরে শুয়েছিলেন, হঠাৎ ঘরের দরজার ওপাশে আবার সেই পরিচিত মিষ্টি কণ্ঠস্বর শুনতে পান, আন্টি আন্টি। তাহসিনার রক্তহীন হয়ে যায়। তাহসিনার শরীর শিউরে ওঠে সেই কণ্ঠস্বর শুনে, আন্টি আন্টি। এই শব্দটা যেন তাকে অতল গভীর আতঙ্কে টেনে নিয়ে যায়। তিনি শুয়ে থাকা অবস্থায় আতঙ্কে তার গলা শুকিয়ে যায়, হাত পা অবশ হয়ে আসে। এতদিন ধরে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করেও এই মুহূর্তে তিনি সম্পূর্ণ অসহায় বোধ করতে লাগলেন। ভেবেছিলেন অভিশাপ কেটে গেছে, কিন্তু এই শব্দ যেন প্রমাণ করে দিল তা হয়নি। কিছুক্ষণ নিজেকে স্থির রাখার চেষ্টা করেন এবং সাহস করে উঠে বারান্দার দিকে পা বাড়ান। কাঁপতে কাঁপতে দরজার কাছে যান এবং ধীরে ধীরে দরজাটা খোলেন। বারান্দায় এবার কিছুই দেখা যায় না। নিস্তব্ধ রাতের আকাশের নিচে চারপাশে কোনো চলাচল নেই, শুধু ঠান্ডা বাতাস বইছে। মনে হচ্ছিল তিনি হয়তো আবার বিভ্রমের শিকার হয়েছেন। তাহসিনা দীর্ঘশ্বাস ছেড়ে ঘরে ফিরে আসেন, কিন্তু তখনই অনুভব করেন ঘরের ভেতরেও অস্বাভাবিক কিছু আছে। তিনি অনুভব করেন যেন ঘরের কোনো কোণ থেকে তাকিয়ে আছে কেউ। হঠাৎ ঘরের জানালার পর্দা হালকা নড়ে ওঠে, যেন কেউ জানালার পাশ দিয়ে হেঁটে গেছে। তার হৃদস্পন্দন বাড়তে থাকে। তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন, কিন্তু আর কিছু দেখতে পান না। নিজেকে কিছুটা সান্ত্বনা দিয়ে ভাবেন হয়তো তার মনের ভুল। পরের দিন থেকে সবকিছু স্বাভাবিক মনে হতে থাকে। তবে তাহসিনার মনে এক ধরনের অস্বস্তি বাসা বাঁধতে থাকে। তিনি আগের মতো কাজ করতে পারেন না, নিজের কাজে মন দিতে পারছেন না। রোগীদের সঙ্গে কথা বলতে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলেন এবং মাঝে মাঝে অজানা ভয় তাকে গ্রাস করতে থাকে। এরপর এক রাতে গভীর ঘুমের মধ্যে হঠাৎ তার পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন।
দ্রুত ঘুম থেকে উঠে তিনি পেটে হাত দেন আর দেখেন যে তার নাভির উপরের জায়গায় আবার সেই লালচে ফোঁড়া ফিরে এসেছে। সেই মুহূর্তে তার মনে হয় সবকিছু আবার শুরু হয়েছে। তিনি বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ান এবং নিজের প্রতিচ্ছবি দেখেই শিউরে ওঠেন। আয়নায় তিনি নিজেকে দেখতে পান, কিন্তু তার মুখের উপর একটি বাচ্চার হাত রাখা, যেন তার শরীরের সঙ্গে মিশে আছে। তাহসিনা আয়নায় চিৎকার করে উঠতে চান, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। বাচ্চাটি ধীরে ধীরে তার গায়ে মিশে যাচ্ছে এবং তার নিজের শরীর ভারী হতে শুরু করে। মনে হচ্ছিল সেই অশুভ শক্তি আবার তার দেহ দখল করতে চলেছে। অবশেষে তাহসিনা বুঝতে পারেন, যতই চেষ্টা করুন না কেন এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এই অশুভ শক্তি তাকে তাড়িয়ে বেড়াবে যতদিন না সে পুরোপুরি তার দাসত্বে আবদ্ধ হয়ে যায়। অতীতে তার করা ভুল এবং অজানা রহস্যের জন্য তাকে এই শাস্তি ভোগ করতে হবে। এই উপলব্ধি নিয়ে তাহসিনা এক সিদ্ধান্ত নেন। তিনি আর লড়াই করবেন না, কারণ এই লড়াইয়ে জেতার কোনো উপায় নেই। হয় তাকে এই অশুভ শক্তির কাছে আত্মসমর্পণ করতে হবে, নয়তো এই যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র পথ মৃত্যু। তাহসিনা তার জীবনের সবচেয়ে ভয়াবহ সত্যটি মেনে নিতে বাধ্য হলেন, এই অভিশাপ থেকে মুক্তি নেই। অভিশাপ তাকে ধীরে ধীরে গ্রাস করছে এবং প্রতিদিন তার শরীর ও মন যেন আরও দুর্বল হয়ে পড়ছে। তিনি যে বিজ্ঞান ও যুক্তিতে বিশ্বাসী একজন সাইকিয়াট্রিস্ট, সেই তাহসিনাই আজ অতিপ্রাকৃত এক শক্তির শিকার। নিজের সব জ্ঞান এবং প্রশিক্ষণ সত্ত্বেও এই শক্তির সামনে তিনি পুরোপুরি অসহায়। তবে তিনি সহজে হার মানার মতো মানুষ নন। তাই আত্মসমর্পণ কিংবা মৃত্যুর মাঝখানে আরেকটি পথ খুঁজতে শুরু করেন, এই অভিশাপের মূল রহস্য খুঁজে বের করে তা একেবারে ধ্বংস করা। তিনি সিদ্ধান্ত নেন, রাকিব সাহেবের পরিবারের অতীত ও ইতিহাস খুঁজে বের করবেন এবং সেই অভিশাপের জন্মস্থান খুঁজে পাবেন। তাহসিনা মনে করেন, যতদিন না এই অভিশাপের মূল রহস্য উন্মোচন করতে পারেন, ততদিন মুক্তি পাওয়া সম্ভব নয়। তাহসিনা প্রথমে রাকিব সাহেবের গ্রামে ফিরে যান। সেখানে তিনি গ্রামবাসীদের সাথে কথা বলতে শুরু করেন এবং ধীরে ধীরে তার সামনে রাকিবের পরিবারের ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় উন্মোচিত হয়। কয়েক প্রজন্ম আগে রাকিব সাহেবের পরিবারে এক নারীর সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনার কথা শোনা যায়। সেই নারীকে এক আচার অনুষ্ঠানের সময় বলি দেওয়া হয়েছিল, যা ভুলবশত ব্যর্থ হয় এবং সেই নারীর আত্মা পরিবারটিকে অভিশাপ দিয়ে যায়। সেই অভিশাপের ফলে প্রতিটি প্রজন্মে কোনো না কোনো পুরুষ সদস্য এমনভাবে আক্রান্ত হতেন, যেন তারা গর্ভবতী নারীর মতো সন্তান ধারণ করেন। সেই সন্তান পৃথিবীতে জন্মালেও কখনোই বাঁচতে পারত না এবং অভিশাপের শিকার ব্যক্তিও মারা যেতেন। তাহসিনা এই ঘটনা শোনার পর নিশ্চিত হন যে অভিশাপের কেন্দ্রবিন্দু হল সেই বলি দেওয়া নারী। তিনি খুঁজে বের করেন সেই পুরনো স্থান যেখানে সেই আচার অনুষ্ঠান ঘটেছিল। সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন, এখানেই সেই অশুভ শক্তির উত্থান ঘটেছিল এবং এখানেই এর সমাপ্তি ঘটাতে হবে। একদিন গভীর রাতে তাহসিনা সেই স্থানে ফিরে যান যেখানে সেই নারীর আত্মাকে বলি দেওয়া হয়েছিল। তিনি বিশেষ ওকাল্ট বিশেষজ্ঞের কাছ থেকে শিখে আসা এক জটিল আচার অনুষ্ঠান শুরু করেন। সেই মন্ত্র এবং প্রতীকগুলো ছিল সেই আত্মাকে শান্ত করার একমাত্র উপায়। চারপাশ অন্ধকার হয়ে আসতে থাকে, বাতাস থমকে যায় এবং তাহসিনা অনুভব করেন তার চারপাশে কিছু অদৃশ্য শক্তি ভর করছে। মন্ত্রপাঠের শেষ পর্যায়ে পৌঁছানোর সাথে সাথে হঠাৎ চারপাশে বাতাস ঝড়ের মতো প্রবাহিত হতে শুরু করে এবং সেই নারীর অবয়ব তার সামনে উদ্ভাসিত হয়। তার চোখে ছিল অসীম ক্রোধ, কিন্তু তাহসিনা ভয় পায় না। তিনি আত্মার সাথে মানসিকভাবে সংযোগ স্থাপন করেন এবং তাকে বোঝানোর চেষ্টা করেন যে তার প্রতিশোধ গ্রহণ হয়েছে এবং আরও প্রাণ নেয়ার প্রয়োজন নেই। শক্তি ক্রমশ কমে আসতে থাকে। অবশেষে সেই আত্মা ধীরে ধীরে মিলিয়ে যায়
এবং তাহসিনা অনুভব করেন এক অদ্ভুত শান্তি নেমে এসেছে চারপাশে। ঝড় থেমে গেছে, বাতাস শান্ত হয়েছে, এবং তিনি অনুভব করেন তার পেটের ফোঁড়াটি মিলিয়ে গেছে। তাহসিনা দীর্ঘদিনের এক অভিশাপের সমাপ্তি ঘটিয়েছেন। যদিও তার জীবনে ঘটে যাওয়া এই অদ্ভুত অভিজ্ঞতা তাকে চিরদিনের জন্য বদলে দিয়েছে, তবে তিনি আবারও নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে পেয়েছেন। তবে তিনি জানতেন এই ঘটনা তাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে, এবং কেউ যদি কখনো অভিশপ্ত পরিবারটির খোঁজ নেয়। তাহসিনার গল্প সেই অভিশাপের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।